হ্যালো স্টুডেন্টস, আমি সৃজা আবারও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আচার্যর এই ক্লাস। আজকে আমরা দ্বিতীয় পাঠের প্রথম অধ্যায় অর্থাৎ অসুখী একজন কবিতাটি পাঠ করব। আজকের এই ক্লাস তোমাদের এই কবিতাটি আরো ভালো করে বুঝতে এবং পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নিতে সাহায্য করবে। আজকে আমরা প্রথমে কবি পরিচিতি জেনে নেব এবং তারপর কবিতার বিষয়বস্তু আলোচনা করব। দেখো, অসুখী একজন কবিতাটির লেখক পাবলো নেরুদা। এই পাবলো নেরুদা একজন চিলিয়ান কবি এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি 12 জুলাই 1904 সালে চিলিতে জন্মগ্রহণ করেন এবং 23 সেপ্টেম্বর 1973 সালে তিনি পরলোক গমন করেন। এই পাবলো নেরুদার প্রকৃত নাম নেকতালি রিকার্ডো রেয়েন্স বাসুয়ালতো। তিনি তার অসামান্য প্রতিভার জন্য একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন। তার মধ্যে অন্যতম হল নোবেল পুরস্কার। তিনি 1971 সালে নোবেল পুরস্কার প্রাপ্ত হন। এই পাবলো নেরুদা তার জীবনের অনেকটা অংশ যুদ্ধ বিগ্রহের অভিজ্ঞতার মধ্য দিয়ে কাটিয়েছেন। তিনি খুব সামনে থেকে স্পেনের গৃহযুদ্ধের প্রত্যক্ষদর্শী হয়েছিলেন এবং সেই সঙ্গে কিছু আভ্যন্তরীণ কারণবশত তাকে দীর্ঘদিন তার মাতৃভূমি ছেড়ে তার প্রিয়জনদের ছেড়ে দেশের বাইরে থাকতে হয়েছিল। এই যে আমি প্রথমেই বললাম স্পেনের গৃহযুদ্ধের প্রত্যক্ষদর্শী তিনি ছিলেন, তারপর কিছু কারণবশত মাতৃভূমি থেকে দূরেও তাকে বেশ কিছুটা সময় থাকতে হয়েছে। এই কারণগুলো তার জীবনে একটা অভিজ্ঞতা সৃষ্টি করেছিল। এই অভিজ্ঞতা, এই যন্ত্রণার প্রতিফলনই আমরা লক্ষ্য করি তার একাধিক কবিতা, একাধিক রচনায়। ঠিক সেরকমই একটি কবিতা অসুখী একজন। এই অসুখী একজন কবিতাটি পড়তে গেলে আমরা দেখতে পাবো যে ঘটনাগুলো একে একে ঘটেছে, সেই ঘটনাগুলো যেন কবির নিজেরই জীবনের ঘটনা। কবি যেন নিজের জীবনের সেই ঘটনা বক্তা হিসেবে তুলে ধরেছেন, কিংবা মনে হতে পারে কবি যেন অন্য কোনো বক্তার মুখে তার এই অভিজ্ঞতা, তার এই যন্ত্রণার কথাগুলো তুলে ধরেছেন। অসুখী একজন কবিতাটি যেন এই অভিজ্ঞতার ব্যতিক্রম নয়। এই যে অভিজ্ঞতার বহিঃপ্রকাশ, সেই বহিঃপ্রকাশ যেন এই কবিতাটিতে আমরা বারবার পাই। প্রথমেই যেটা বলবো তা হলো, এই যে কবিতা অর্থাৎ অসুখী একজন, সেই কবিতাটি একটি স্প্যানিশ কাব্যগ্রন্থ যার নাম লা ডেসডিচাডা, যার ইংলিশ নাম দ্য আনহ্যাপি ওয়ান, এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে যে স্প্যানিশ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে কিন্তু কবিতাটি বাংলায়। হ্যাঁ, এই স্প্যানিশ যে কাব্যগ্রন্থ সেখান থেকে এই কবিতাটিকে বাংলায় অনুবাদ করেছেন নবারুণ ভট্টাচার্য। কবিতার শেষে তোমরা তার নামটি বইয়ের মধ্যে দেখতে পাবে। এই নবারুণ ভট্টাচার্য কবিতাটিকে বাংলায় অনুবাদ করেন এবং কবিতাটি নবারুণ ভট্টাচার্যের বিদেশি ফুলে রক্তের ছিটে নামক কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। দেখো, কবিতার প্রথম 3টে লাইন, যেখানে কবি লিখেছেন, আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়, আমি চলে গেলাম দূর দূরে। এই যে লাইনগুলো, এই লাইনগুলোর মধ্য দিয়ে আমরা সংগ্রামী, বিপ্লবী, যোদ্ধা, তাদের পেছনে ফেলে যাওয়ার একটা গল্প ছোট্ট করে জানতে পারবো। এই যে চলে যাওয়া, বিপ্লবের আশায়, সংগ্রামের আশায়, কোনো কিছু পাওয়ার আশায়, কিংবা বলতে পারি মুক্তির আশায়, কিংবা প্রয়োজনে ঘর ছাড়া যে মানুষগুলো, যারা পেছনে তাদের প্রিয়জনদের, তাদের ভালোবাসার মানুষদের, তাদের প্রিয় সমস্ত কিছু, চেনা সমস্ত কিছু ফেলে দিয়ে চলে যায়। আর এই চলে যাওয়ার মধ্যে থাকে এক রকমের আশা, এক রকমের আকাঙ্ক্ষা। তারা জানে হয়তো ফিরে তারা নাও আসতে পারে, হয়তো এই যাওয়াটাই তাদের শেষ যাওয়া, তবু মানুষ তো আশাই বাঁচে। ঠিক সেরকমভাবেই একটা আশা, একটা আকাঙ্ক্ষা যে চলে যায় তার মধ্যেও কাজ করে, যারা পড়ে থাকে তাদের মধ্যেও কাজ করে। এই যে 3টে লাইন, এই 3টে লাইনের মধ্যে সেই ফেলে যাওয়া এবং পড়ে থাকা সেই মানুষগুলোর আশা আকাঙ্ক্ষার কথাই যেন কবি অদ্ভুতভাবে তুলে ধরেছেন। এই যে দাঁড় করিয়ে যাওয়া, কাকে দাঁড় করিয়ে গেলেন কবি? কবি দাঁড় করিয়ে গেলেন তার প্রিয়তমাকে।
যে প্রিয়তমা অপেক্ষায় রয়েছে যে চলে গেছে তার। সে হয়তো জানে যে চলে গেছে, সে আর ফিরে নাও আসতে পারে, তবু ওই যে আশা, সেই আশাই একমাত্র যেন ভরসা। সেই বিপ্লবী, সেই সংগ্রামীর যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা যেন প্রথমেই আমি যখন কবি পরিচিতিতে বলেছিলাম কবিকে থাকতে হয়েছিল তার মাতৃভূমি ছেড়ে, তার প্রিয়জনদের ছেড়ে দীর্ঘ সময়, সেই অভিজ্ঞতারই প্রতিফলন। এই কবিতাটি যেন একটি আত্মকথনমূলক কবিতা, যা জীবন, বিপ্লব এবং যুদ্ধের পটভূমিকায় লেখা। আর এই পটভূমিকার মূলে যেন রয়েছে কবির অভিজ্ঞতা। প্রথম লাইনগুলোতেই আমরা তার ব্যাখ্যা পেলাম। এরপর কবি তার চলে যাওয়ার সময়ের যে ব্যাপ্তি, সেই ব্যাপ্তি বোঝানোর জন্য যে লাইনটি তুলে ধরেছেন, সেই লাইনটি আমি প্রথমে তোমাদের বলছি। লাইনটা হলো, একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান, একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। অর্থাৎ এই যে কুকুরের চলে যাওয়া, নানের চলে যাওয়া, এগুলোর মধ্য দিয়ে কবি যেন সময়ের বহমানতাকে বোঝাতে চেয়েছেন। অর্থাৎ যে চলে গেছে তার অপেক্ষায় তো বাকিরা রয়েছে, কিন্তু সে কি অবস্থায় আছে, সে আদেও আসবে কিনা, তার যে একটা সপ্তাহ কেটে গেল, একটা মাস কেটে গেল, একটা বছর কেটে গেল, এভাবে অনেকগুলো বছর কেটে গেল। এই যে বহমানতা, এই যে সময়ের অতিক্রান্ত হয়ে যাওয়া, এই অতিক্রম হয়ে যাওয়া সময়ের ব্যাপ্তি বোঝাতেই কবি এই লাইনটি তুলে ধরেছেন। তার পদচিহ্ন, অর্থাৎ যে পথ দিয়ে কবি হেঁটে গেছেন, সেই পথে কবির যে পদচিহ্ন, সেই পদচিহ্ন যেন মুছে গেছে। স্বাভাবিকভাবেই মুছে যাওয়াটাই স্বাভাবিক, সেটাই কবি এই লাইনগুলোর মধ্য দিয়ে বুঝিয়েছেন। এরপর হঠাৎ করে নেমে এসেছে যুদ্ধ। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো যেন রক্তস্রোত বয়ে এসেছে। কেন সেই রক্তস্রোত? কারণ যুদ্ধ শুরু হয়েছে। যুদ্ধ মানেই দাঙ্গা, হাঙ্গামা, মারামারি, আর স্বাভাবিকভাবেই অজস্র মৃত্যু এবং ধ্বংস। এই যে মৃত্যু, এই যে ধ্বংস, এত রক্তস্রোত, এই সব কিছুর মধ্যেও বেঁচে আছে একজন। সে কে? সে কবির সেই প্রিয়তমা, সেই মেয়েটি। তাই কবি বলেছেন সেই মেয়েটির মৃত্যু হলো না। অর্থাৎ তোমরা জানো মানুষ মরণশীল, তাহলে কি এত কিছুর পরেও সেই মেয়েটি মরে যায়নি, তার মৃত্যু হয়নি? না, তেমনটা নয়। এখানে মেয়েটির মৃত্যু হয়নি বলতে কবি বোঝাতে চেয়েছেন ভালোবাসার কথা, সেই চিরন্তন ভালোবাসার কথা, যে চিরন্তন ভালোবাসা একজন নির্জীব, নিস্তব্ধ মানুষের মনকেও জাগিয়ে তুলতে পারে। এই ভালোবাসার মধ্য দিয়ে যেন মেয়েটি বেঁচে রয়েছে। তার কি পরিস্থিতি, কি অবস্থা, তা হয়তো কবি দূর থেকে জানেন না। সে আদৌ বেঁচে আছে কিনা তাও হয়তো কবি জানেন না। শুধু বেঁচে আছে তার ফিরে আসার সেই প্রতীক্ষা। দেখো, কবি পরবর্তী পর্যায়ে এই ভালোবাসার যে ক্ষমতা, এই ভালোবাসার যে ব্যাপ্তি, সেই ব্যাপ্তি বোঝানোর জন্য কবি বলেছেন দেবতারাও যেন এই ধ্বংসলীলা থেকে নিজেদের রক্ষা করতে পারেননি। অর্থাৎ সমস্ত দেবদেবীর মূর্তিও যেন এই ধ্বংসলীলায় উল্টে গেছে, ধ্বংসলীলায় ভেঙে গুড়িয়ে গেছে। সমস্ত প্রাসাদ, বাড়ি, সমস্ত কিছু যেরকম ধ্বংসপ্রাপ্ত হয়েছে, ঠিক সেরকমভাবেই দেবদেবীর যে মন্দির, তাদের যে মূর্তি, সব কিছু যেন ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। তবু এই সব কিছুর মাঝে বেঁচে আছে একমাত্র সেই প্রিয়তমা, অর্থাৎ সেই প্রিয়তমা বা সেই মেয়েটির ভালোবাসা। আসলে এখানে যে শুধু কবির কথা এমনটা নয়, কবির মতোই আরো হাজারো মানুষ যারা বিপ্লবের আশায়, সংগ্রামের আশায়, যুদ্ধের আশায়, মুক্তির আশায় সামনে চলে গেছে, এগিয়ে গেছে, পেছনে ফেলে গেছে তাদের চেনা পরিচিত জায়গা, চেনা পরিচিত মানুষ, ভালোবাসার সমস্ত কিছু। সেই সমস্ত মানুষের কথাই যেন কবি এখানে তুলে ধরেছেন, এবং তারা প্রত্যেকে বেঁচে আছে সেই রকম একটি মেয়ের মধ্য দিয়ে, অর্থাৎ চিরন্তন ভালোবাসার মধ্য দিয়ে। কবি এখানে এটাই বোঝাতে চেয়েছেন। এবং শেষে এসে কবি দেখো বলেছেন, তোমরা কবিতার শেষ লাইনটি দেখো, কবি লিখেছেন রক্তের একটা কালো দাগ, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। এই রক্তের কালো দাগ বলতে কবি কি বুঝিয়েছেন? রক্তের কালো দাগ অর্থাৎ শুকিয়ে যাওয়া ক্ষত, কোনো একটা
ক্ষত হলে পরে কিছুটা সময় পর তা ধীরে ধীরে কালো হয়ে যায়, অর্থাৎ ক্ষতটা হয়তো মিটে যায় কিন্তু তার দাগটা কিন্তু রয়ে যায়। ঠিক সেরকম ভাবেই সমস্ত কিছু ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, সমস্ত কিছু শেষ হয়ে গেছে, কিন্তু শুধু বেঁচে থেকেছে সেই মেয়েটির অপেক্ষা, অর্থাৎ আশা আকাঙ্ক্ষা কখনো ফুরোয় না, ভালোবাসা কখনো ফুরোয় না। এই বার্তাই কবি এই কবিতায় দিয়েছেন। তার নিজের জীবনের যে অভিজ্ঞতা, যুদ্ধ সম্পর্কে তার যে ধারণা এবং মাতৃভূমি, নিজের ভালোবাসার মানুষের থেকে দূরে থাকার যে যন্ত্রণা, তাই এই কবিতার উপযুক্ত। আজকে আমি তোমাদের অসুখী একজন কবিতাটির বিষয়বস্তু আলোচনা করেছি এবং তার আগে কবি পরিচিতি আলোচনা করেছি। তোমরা বাড়িতে ভালো করে কবিতাটি পাঠ করো। আমি পরবর্তী ক্লাসে কিছু শব্দার্থ আলোচনা করব এবং তারপর সম্ভাব্য প্রশ্ন আলোচনা করব। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসবো আচার্যর আরও একটি ক্লাস। ততক্ষণ পর্যন্ত তোমরা পড়তে থাকো, জানতে থাকো।